জানতে চাচ্ছি স্যার, মহামারীর সময় স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয় কতটা কার্যকর ছিল? আমি আপনাকে আগেই বলছি স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়টা আমরা দেখি না, পরিবার বললে ব্যবস্থাপনা সঠিক ছিল, আমাদের সেবার চেন সঠিক ছিল। আমরা হেলথ, সমাজসেবা, শিক্ষা, প্রাইমারি এডুকেশন সবার সাথে আমরা একসাথে কাজ করছি। আমরা তো একটা পরিবারের সেবা দিতে গেলে সেখানে শিক্ষার কথা বলতে হয়, স্বাস্থ্যের কথা বলতে হয়, পরিবারের কথা বলতে হয়, প্রণোদনার কথা বলতে হয়, তারপরে মহামারীর কথা বলতে হয়, হাত ধোয়ার কথা বলতে হয়, পাবলিক হেলথের কথা বলতে হয়, টয়লেটের কথা বলতে হয়। অর্থাৎ পরিবার পরিকল্পনা ডিরেক্টরেট বাড়ি বাড়ি কর্মীরা কিন্তু সব ধরনের কথাই বলে, মানে শিক্ষা বিয়ে পর্যন্ত বলে। 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না, 21 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না, এবং 20 বছরের আগে মা হওয়া যাবে না, মাকে শিশুর দুধ খাওয়াতে হবে, মায়ের দুধ খাওয়াতে হবে, এগুলো আমরা বলি। সব কাজে আমরা একটা পরিবার পরিকল্পনাকে, পরিবার ডিপার্টমেন্টটা একটা পরিবারকে একক হিসাবে সুখী করার জন্য যে সমস্ত পথ দরকার আমরা শিখাই দিই, পরামর্শ দিই। বিভিন্ন মন্ত্রণালয় বা সংস্থা বা অংশীদার প্রতিষ্ঠানগুলো আপনাদের সাথে যা কাজ করছে, কিভাবে একসঙ্গে আপনার কাজটা পরিচালনা করেছেন? আমাদের যে ওয়ার্কিং টাইম, তার সাথে ওনাদের সাথে যেভাবে ট্যাগ করা আছে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা ইউনিয়নে একটা কমিটি আছে, পরিবারগুলো কমিটি আছে, ওয়ার্ড কমিটি আছে, উঠান কমিটি আছে। সেই কমিটির লোকদের সাথে আমরা আমাদের সেবা কার্যক্রম চালাই গেছি। যেমন মহিলা মেম্বার থাকলে তাকে, যেমন শিক্ষক আছে একজন, স্বাস্থ্যকর্মী আছে একজন, সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি আছে, উঠান বৈঠকও কমিটি করা আছে। এফপিআই, এফডব্লিউ বিভাগ উঠান বৈঠক করে, স্যাটেলাইট করে, সেইখানকার তাদেরকে নিয়ে আমরা সেই সেবাগুলো দিই। করোনাকালীনও সেটা আমরা করছি, ভার্চুয়ালি করেছি, ডাইরেক্টলি করেছি, এবং সে কাজগুলো চালু ছিল। অবলম্বন করে সরকারি যে সাবধানতা অবলম্বন করেছে, কেউ আক্রান্ত না হয়, না ছড়ায়, সেটা আমরা মেনটেন করছি। হাইজিন মেনটেন করা হয়েছে, মানে অফলাইনে অনলাইনে দুটাই। সব ক্ষেত্রে। অফলাইন মধ্যে সরাসরি সেবাতে আসছে যখন, তখন আমরা ডিস্টেন্স মেনটেন করেছি, এক্সেস ব্যবহার করেছি, মাস্ক ব্যবহার করেছি, তার টেম্পারেচার দেখার জন্য ব্যবস্থা ছিল। তো অনলাইনে তো আমরা আমাদের কর্মীদেরকে সবসময় তাৎক্ষণিক যে সমস্ত নির্দেশনা আসতো সেটা আমরা দিয়ে দিতাম। সীমাবদ্ধতা ছিল আপনাদের? সীমাবদ্ধ ছিলই, যেমন আমরা ঠিক মতো পার্সোনাল প্রোটেকশনে পাই না, তারপর পর্যাপ্ত মাস্ক শুরুতে পাওয়া যায় না, দেওয়া হয়েছে শেষের দিকে। আর যে সমস্ত করোনাকালীন সময় করোনা আক্রান্ত রোগীদের প্রাথমিকভাবে যে সমস্ত মেডিসিন দেওয়ার কথা, সেগুলো আমাদের সাপ্লাই ছিল না, আমাদের দিতে পারি নাই। আমাদের গর্ভবতী মা আক্রান্ত হয়ে আসছেন, তাকে প্রাইমারি যে ওষুধগুলো দেওয়া দরকার, কিংবা খাদ্যখানার প্রতি যে কিছু পরামর্শ দেন, সেই সময় তো আমরা পারি নাই। পরবর্তীতে আমাদের যখন মাস্ক দিছে, পিপি দিছে, তখন হয়তো করোনার প্রাদুর্ভাব ওইভাবে নাই, শুরুতেই আমরা পাইনি। পরবর্তীতে পাইছি যখন, তখন প্রাদুর্ভাব কমে গেছে। আচ্ছা, কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে? এটা শুধু কর্মীরা না, সারা বিশ্বে আতঙ্কিত ছিল। যেহেতু সারা বিশ্বে আতঙ্কিত ছিল, সেই ক্ষেত্রে আমাদের কর্মীদের আমরা, ওনারা আতঙ্কিত ছিল, কারণ করোনা জিনিসটা এটা একটা সারা বিশ্বে আতঙ্কিত ছিল, মানে উন্নত দেশ আর অন্য দেশগুলোর কথা না। সেই সময় আমাদের কর্মী আতঙ্কিত ছিল, আতঙ্কগ্রস্ত যাতে না হয় সেই জন্য আমরা মানসিকভাবে তাকে পরামর্শ দিয়েছি। তারপরে টাইম টু টাইম যে সমস্ত স্বাস্থ্য বার্তা ছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, IUCN, UNFPA, দাতা সংস্থা যে বিশ্ব বার্তা দিত, সেগুলো আমরা তাদেরকে দিতাম, এবং যাতে তারা আতঙ্কগ্রস্ত হয়ে সেবা কাজ ব্যর্থ না হয়, সেভাবে তাদের মোরাল আমরা সবসময় হাই করে রাখতাম। এবং অবশ্যই আতঙ্ক সবাই ছিল, এবং ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, ফ্যামিলি প্ল্যানিং সবাই আতঙ্কগ্রস্ত ছিল। আমি নিজেও আতঙ্কগ্রস্ত ছিলাম যে এটার চিকিৎসা কি, এর পরিণতি কি, এর ভয়াবহতা কি, এবং কত দ্রুত এটা ছড়াবে, কারণ এই ব্যাপারটা নিয়ে সবাই উদ্বিগ্ন ছিল। এবং সেই সময় অক্সিজেন লেভেল, তারপরে মাস্ক ব্যবহার, খাদ্যখানা কীভাবে খাবে, কে খাবে, এবং রুগী ভর্তি করানো, এবং দেখা যাচ্ছে মরার পরে দাফন করার জন্য, ধোয়ানোর জন্য লোক পাওয়ার মুশকিল হয়ে যাচ্ছিল। সেটা একটা আতঙ্কই, সবার জন্য আতঙ্ক, শুধু পরিবারগুলো ডিপার্টমেন্টের জন্য না,
সারা জাতি আতঙ্কিত ছিল। তো আশা করি যে আহ, আমরা সুন্দরভাবে মোকাবেলা করেছি। আল্লাহ যেন এই ধরনের মহামারী আর না দেয় বা আমরা না করি আর। মানসিক সুস্থতা দানের জন্য যে পদক্ষেপগুলো নিয়েছিলেন আপনারা, সেটা কতদূর কার্যকরী ছিল আপনার ধারণা? হ্যাঁ, ধীরে ধীরে তারাও আতঙ্কগ্রস্ত ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। আর মানুষও হাটে বাজারে প্রশাসনের নেতৃত্বে মানুষের মধ্যেও সেটা স্বাভাবিক অবস্থা ফিরে আসে। সেই রকম আমরা আমাদের কর্মীদেরও দেখছি যে তারা একসময় যে হতাশা আতঙ্ক কাজ করেছে সেটা ধীরে ধীরে তাদের কেটে গেছে, এবং সেটা মোকাবেলা করার মতো সাহস, মন মানসিকতা তাদের সৃষ্টি হয়েছিল, মনোবল সৃষ্টি হয়েছিল। আমাদেরও অ্যাজ ইউজুয়াল সবাই ফিরে আসতে সময় লাগে না। Thank you. আপনার ধারণা? প্রাতিষ্ঠানিক বাধা বলতে একটা মহামারী মোকাবেলার জন্য কিছু প্রশিক্ষণ দরকার হয়। আমরা জানি, কিন্তু প্রশিক্ষণগুলোকে রিভাইজ করা উচিত, পুনঃ প্রশিক্ষণ দরকার। যেহেতু আমরা মহামারী নিয়ে কাজ করি, মহামারী কখনো আগে বলা যায় না, এর গাইডলাইন অনুযায়ী আগেই আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। আমি দেখেছি করোনা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কর্মীরা প্রশিক্ষণ পেয়েছে, রিপোর্টেও পেয়েছে বা দেওয়া হয়েছে, সেটা প্রায় 1-1.5 বছর পরে। কিন্তু সামনে কোনো ধরনের দুর্যোগের জন্য যে 5 দিনের, তার 10 দিনের, 15 দিনের রিপোর্ট বা কোনো রকম যারা প্রশিক্ষণ দিয়ে থাকে সেটার ব্যবস্থা করে, এবং আমাদের রুট লেভেল থেকে অফিসার লেভেল পর্যন্ত টোটাল 55,000 কর্মীরই ট্রেনিংয়ের ব্যবস্থা করে, তাহলে খুব ভালো হয়। কারণ দুর্যোগ তো বলে কেউ আসে না, প্রশিক্ষণ কিন্তু বলে দেওয়া যায় না। প্রশিক্ষণ থাকলে সমস্যা নেই, প্রশিক্ষণ হলো সেবার ভিত্তি। যুদ্ধক্ষেত্রে যেমন প্রশিক্ষণ দরকার, যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে প্রশিক্ষণ দরকার। প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের প্রকল্প কিছু নাই। আমি মনে করি আগে থেকেই দুর্যোগ মোকাবেলার প্রশিক্ষণটা খুব দরকার। এটাই বাধা, এটাই আমাদের জন্য দুর্বলতা, যে আমরা আগে প্রশিক্ষণ পাই না। এগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে নজর দেওয়া উচিত আপনার মনে? সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত গ্রাম লেভেলে, একেবারে প্রান্তিক লেভেলে। যেমন একটা গুচ্ছ গ্রাম আছে, সেখান থেকে শুরু করা উচিত। তারপরে একটা পাড়া আছে, মহল্লা আছে, তারপরে সেখানে বিভিন্ন শ্রেণীর লোক থাকে, সমাজের ধর্মীয় লোক থাকে, তাদের গোড়ামি থাকে, কিছু ধর্মীয় কুসংস্কার থাকে যেগুলোকে দূর করে দেওয়া যায় না, কিছু জনপ্রতিনিধি থাকে, তারা অনেক সময় না বুঝে বাধা প্রতিবন্ধক সৃষ্টি করে। যেমন আমার কিছুদিন আগে এই হেলথের একটা ব্যবস্থাপনা ছিল, জরায় মুখে ক্যান্সারের জন্য টিকা দেওয়া, তারপরে এই ক্লাস 9-10 বাচ্চাদের জন্য টিকা দেওয়ার ব্যবস্থা ছিল। সেগুলোতে অনেক প্রতিষ্ঠান প্রধানই বাধা হিসেবে দাঁড়াইছে, মাদ্রাসা বা তারা দিতে চায়নি। সেই ক্ষেত্রে আমার মতে যে সকল শ্রেণীর লোকদের নিয়ে সভা, সেমিনার এবং অবহিতকরণ করা দরকার, সব লেভেলের লোক, সব শ্রেণীর লোকদের নিয়ে, কর্মীদেরকে নিয়ে। কর্মীদের সর্বপ্রথম হলো প্রশিক্ষণ ও লজিস্টিক্স, প্রশিক্ষণ দিতে হবে, লজিস্টিক্স দিতে হবে, এবং যদি তাদের সেবার বাইরে গিয়ে কোনো সেবা দিতে হয়, তার জন্য যে আর্থিক সহযোগিতাটা করা উচিত। কারণ অনেক সময় দেখা যায় দুর্যোগের সময় হাতে কর্মীদেরও টাকা থাকে না, তারা এক জায়গায় দাবে, অনেক সময় ওই সময় অটোওয়ালা বেশি ভাড়া চায়, রিক্সাওয়ালা বেশি ভাড়া চায়, নৌকা পার হতে নৌকা পাওয়া যায় না, যে নৌকা
ভাড়া 20 টাকা, ওই সময় 500 টাকা চায় বসে। মানে এটাই হইলো স্বাভাবিক আমাদের সিস্টেম। তো সেই ক্ষেত্রে যদি আমার ওই ট্রাভেলিং অ্যালাউন্স, ডেইলি অ্যালাউন্সটাকে মানে এনশিওর করা হয়, তাহলে আমার মনে হয় ওই কর্মীদের জন্য ভালো, ওই যারা সেবা দিবে তাদের জন্য ভালো, সেবা গ্রহীতা যারা তাদের জন্য ভালো। এবং এটা না করার দরুনই অনেক সময় আমরা আমাদের ব্যবস্থাপনায় অসুবিধার সৃষ্টি হয়। যে সব জায়গায় একটা অটো হলো 5 টাকা ভাড়া 50 টাকা চেয়ে বসতেছে, এটা আমার সাধ্যের বাইরে হয়ে যায়।